অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে ৪ সংস্কার কমিশন। দুপুরে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে কমিশন প্রধানরা এসব প্রতিবেদন জমা দিয়েছেন। এ সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, নতুন বাংলাদেশ গঠনের কাঠামো তৈরির কাজ দেয়া হয়েছিল সংস্কার কমিশনকে। এটি নিয়ে অংশীজনদের সাথে আলোচনার ভিত্তিতে সংস্কার ও আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। মাহবুব সৈকতের রিপোর্ট। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বিদায় হয় পতিত আওয়ামী লীগ সরকারের। পালিয়ে যান তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা। এরপর অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের কথা বলেছে। এরই অংশ হিসেবে দুধাপে মোট ১১টি সংস্কার কমিশন গঠন করে। গত অক্টোবরের প্রথম সপ্তাহে গঠন করা হয় নির্বাচন ব্যবস্থা সংস্কার, পুলিশ প্রশাসন সংস্কার, বিচার বিভাগ সংস্কার, দুর্নীতি দমন সংস্কার, জনপ্রশাসন সংস্কার ও সংবিধান সংস্কার কমিশন। এর মধ্যে বিচার বিভাগ সংস্কার ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছে। বাকি 4টি কমিশনের প্রতিবেদন জমা হল। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন ও পুলিশ সংস্কার কমিশন প্রধানের কাছ থেকে বুধবার তেজগাঁও কার্যালয়ে প্রতিবেদন গ্রহণ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টা প্রতিবেদন জমার এই ক্ষণটিকে ঐতিহাসিক বলে মন্তব্য করেন। যে রিপোর্টগুলো আমরা হাতে নিলাম, ডেফিনেটলি এটা ইন্টেলেকচুয়াল একটা বড় এক্সারসাইজ দেশের জন্য। নতুন বাংলাদেশ তৈরি করার স্বপ্ন নিয়ে এটার কাঠামো রচনা করার কাজ আপনাদের হাতে দিয়েছিলাম কমিশনের মাধ্যমে। স্বপ্ন আছে, এখন সেটা স্বপ্নগুলোর রূপরেখাগুলো খুলে ধরা হচ্ছে। এটা এখানে শেষ না, এটা এই অধ্যায় শুরুর স্বপ্ন এবং তার অভ্যুত্থান পরবর্তী যাত্রা। সংস্কার কমিশন থেকে পাওয়া প্রতিবেদনকে দেশ গঠনের সনদ বলেও জানান নোবেলজয়ী প্রধান উপদেষ্টা। এর মাধ্যমে আমরা আলোচনা শুরু করব সবার সঙ্গে, যে সবার মন এর মধ্যে সায় দিচ্ছে কিনা। যে আলোচনা হবে, সেই আলোচনার নেতৃত্ব দেবেন আপনারা মতৈক্য প্রতিষ্ঠার জন্য। যেহেতু আপনারাই তাদের পক্ষ থেকে স্বপ্ন দেখেছেন, কিভাবে তাদের স্বপ্ন আপনাদের স্বপ্ন একাকার হয়ে যাবে, তার মাধ্যমে আমরা যেটা গঠন করতে চাচ্ছি, যেটা উদ্দেশ্য করলাম, এটা গণঅভ্যুত্থানের একটা চার্টার তৈরি হয়। ওই যে নতুন বাংলাদেশের চার্টার, সেই হবে চার্টার। কমিশনগুলোর প্রতিবেদন এবং অংশীজনদের মতামতেই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তৈরি এবং তার আলোকে আগামীতে রাষ্ট্র পরিচালিত হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই চার্টার মতৈক্যের ভিত্তিতে হবে, নির্বাচন হবে, সবকিছু হবে, কিন্তু চার্টার থেকে যাবে। চার্টার থেকে যাবে ইতিহাসের অংশ হিসেবে। এটা আমাদের জাতীয় কমিটমেন্ট, এটা কোন দলীয় কমিটমেন্ট না। আমরা আশা করছি সব দল এই চার্টারে সাইন অন করবে। কল্যাণমূলক রাষ্ট্র গঠনের বিষয়টিকে সামনে রেখেই প্রতিবেদন করা হয়েছে বলে জানান সংস্কার কমিশন প্রধানরা। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ পরিবর্তন করে জনগণতন্ত্রী বাংলাদেশ করার সুপারিশ করেছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান। একই সঙ্গে কেউ প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং দলীয় প্রধান হতে পারবেন না, এমন সুপারিশ করা হয়েছে বলে জানান নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। নুসরাত শারমিনের রিপোর্ট। রাষ্ট্র সংস্কারের সুনির্দিষ্ট সুপারিশ নিয়ে প্রধান উপদেষ্টার কাছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ছাড়াও প্রতিবেদন পেশ করেছে নির্বাচন, সংবিধান, পুলিশ ও দুদক সংস্কার কমিশন। এ সময় সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াদ সুপারিশগুলোর বিভিন্ন দিক তুলে ধরে বলেন, বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ পরিবর্তন করে জনগণতন্ত্রী বাংলাদেশ সুপারিশ প্রতিবেদন করার কথা তুলে ধরেন সংস্কার কমিশনের প্রধান। বলেন, বাংলাদেশের মানুষ জাতি হিসেবে বাঙালি নয়, বাংলাদেশী হিসেবে বিবেচিত হবেন বলেও সুপারিশ করেন তিনি। বাংলাদেশকে যেভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বলা হয়, তার মধ্যে আসলে যে প্রজাতন্ত্রের কথা হয় সেটা আমরা দ্বিমত পোষণ করেছি। আমরা বলছি বাংলাদেশ পরিচিত হওয়া উচিত জনগণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে। প্রতিবেদন জমা দিয়ে পুলিশ সংস্কার কমিশন প্রধান সফররাজ বলেন, বাহিনী সংস্কারের জন্য 22টি আইনের সংশোধন ও পরিমার্জন চেয়েছে কমিশন। পরিমালা দিয়েছি, তৈরি করেছি। এখানে 3টি ভাগ করেছি, একটা অবিলম্বে বাস্তবায়নযোগ্য, তারপর হলো মধ্যমেয়াদী, একটা দীর্ঘমেয়াদী।
মূলত দীর্ঘমেয়াদী যেগুলো সেগুলো হয়তো আর্থিক ব্যাপার জড়িত বা কোনো কোনো ক্ষেত্রে হয়তো আইনও পরিবর্তন করতে হতে পারে। এদিকে প্রতিবেদন জমা দেওয়ার পর এক সংবাদ সম্মেলনে দুদক কমিশনের প্রতিবেদনে 47টি সুপারিশ করা হয়েছে বলে জানান কমিশন প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান। বৈধ আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ আয় অর্থাৎ কালো টাকা বৈধতা দেওয়ার বাৎসরিক যে রীতি তা চিরতরে বন্ধ করার প্রস্তাব করা হয়। আইনগতভাবে অর্পিত যে ক্ষমতা সেটির জন্য অপব্যবহারকে, সেটির ব্যক্তিগত কারণে অপব্যবহারকে বা ব্যক্তিগত লক্ষ্যে উদ্দেশ্যে যদি অপব্যবহার কেউ করেন সেটি যেন অবৈধ বা অগ্রহণযোগ্য বিবেচিত হয়, সেই লক্ষ্যে আমাদের সংবিধানের 20-এর 2 অনুচ্ছেদের সংশোধন দরকার। অন্যদিকে এক সংবাদ সম্মেলনে নির্বাচন সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার জানান 16টি ক্ষেত্রে 155টি সুপারিশ করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে রয়েছে 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারা, 2 বারের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হতে না পারা, বিরোধী দলে ডেপুটি স্পিকার করা, একই সঙ্গে কেউ প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং দলীয় প্রধান হতে পারবেন না এমন বিষয়গুলো। 2 বার প্রধানমন্ত্রী হওয়ার পর যেন রাষ্ট্রপতি না হন এবং একই সাথে যেন প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং দলের প্রধান না হন। তারপরে সংসদের উচ্চকক্ষের ব্যাপারে এই ব্যাপারেও বোধহয় আমাদের ঐক্যমত্য আছে। এ ব্যাপারে আমরা যে সুপারিশ করেছি সংসদের উচ্চকক্ষ হবে সংখ্যানুপাতিক ভিত্তিতে। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। কয়েকটা জিনিস এত তো না। পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন 4টি কমিশনের প্রতিবেদন হাতে এসেছে। আরও 6টি কমিশনের কাজের মেয়াদ 1 মাস বাড়ানো হবে। জানুয়ারির শেষেই সব রিপোর্ট জমা দেওয়া হবে। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। আর আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই গণহত্যার বিচার কাজ নির্বাচনের আগেই শেষ করতে পারবে। SMRF এর রিপোর্ট। প্রধান উপদেষ্টার কার্যালয়ে 6 সংস্কার কমিশনের মধ্যে 4টি কমিশন তাদের প্রতিবেদন জমা দেয়। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে উপদেষ্টা আসিফ নজরুল ও রিজওয়ানা হাসান জানান সমন্বয় সহ আনুষঙ্গিক কাজের জন্য কমিশনগুলো আরও 1 মাস সময় চেয়েছে। এখন কমিশন প্রধানেরা এবং কমিশনগুলো বসে এইখান থেকে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে, তাদের জায়গাগুলো কোথায় কোথায় তারা মনে করছেন যে প্রাধান্য দেওয়া উচিত, সেই জায়গাগুলো তারা ঠিক করবে। এই জন্য আগামীকালই একটা প্রজ্ঞাপনের মাধ্যমে 6টি কমিশনের যে কাজের সময়টা সেটা আমরা আরও 1 মাস বাড়িয়ে দেব। ওনারা একটা রোডম্যাপ তৈরি করে দেবেন, আমি আপনাদের যে নির্বাচনের টাইমলাইনের সাথে সম্পর্কিত করে, যে কোন সংস্কারগুলো টপ প্রায়োরিটি দিতে হবে সবাই মিলে বসে, আর কোন সংস্কারগুলো বাড়তি সময় পাওয়া গেলে নির্বাচনের জন্য সেগুলি করা যেতে পারে। এই জন্য 31 জানুয়ারির পরও ওনাদের বাড়তি কিছু সময় তৈরি হচ্ছে। সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ধাপ রাজনৈতিক দল ও অংশীজনদের সাথে আলোচনা। কবে নাগাদ এই আলোচনা হবে তারও একটি সম্ভাব্য সময় জানানো হয় ব্রিফিংয়ে। পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কিন্তু এক ধরনের প্রক্রিয়া শুরু হয়েছে, তাই না? কারণ তারা তাদের লিখিত মতামত দিয়েছেন। তো কাজেই আলোচনাটা, আনুষ্ঠানিক আলোচনাটা আমার ধারণা কমিশন প্রধানরা যখন একটা পর্যায়ে চলে আসবেন ফেব্রুয়ারির মাঝামাঝি জায়গায় আনুষ্ঠানিকভাবে শুরু করে দেওয়া হবে। ওনারা যদি কাজ আগে শেষ করতে পারেন তাহলে হয়তো ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুরু হতে পারে। জুলাই গণহত্যা সহ মানবতাবিরোধী কর্মকাণ্ডের দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা এমন প্রশ্নের জবাব দেন আইন উপদেষ্টা। আমরা করিনি বা আমরা করব না সেরকম কোনো কথা না, আমরা বিচারিক প্রক্রিয়ার দিকে তাকিয়ে আছি। সুষ্ঠুভাবে বিচার হওয়ার পর আমরা এই গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের সাথে দল সংশ্লিষ্টতার বিষয়ে আমরা যেই ধরনের রায় পাবো সেটার আলোকে বহু সিদ্ধান্ত গ্রহণ করার সময় এবং সুযোগ আমরা পাবো। SM আরিফ, মাই টিভি, ঢাকা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজা থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে বিচারিক আদালত ও হাইকোর্টের রায় বাতিল করা হয়েছে। এই কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ অন্য আসামিরাও সাজা থেকে খালাস পেয়েছেন। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ সহ আপিল বিভাগের 5 বিচারপতি সর্বসম্মতিতে এ রায় ঘোষণা করেন। মনোয়ার হোসেনের ক্যামেরায় ইউসুফ আলী রিপোর্ট। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার অন্যতম আসামি কাজী সলিমুল হকের খালাস চেয়ে সর্বোচ্চ আদালতে আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার আপিল শুনানি অনুষ্ঠিত হয়।
4 দিন ধরে চলা শুনানিতে অংশ নেন খালেদা জিয়া, দুর্নীতি দমন কমিশন ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। উভয় পক্ষের যুক্তিতর্ক ও শুনানি শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বাকি 4 আসামিকে খালাস দেন বিচারপতি ডক্টর সৈয়দ রেফায়েত আহমেদের নেতৃত্বে গঠিত আপিল বিভাগের 5 সদস্যের বেঞ্চ। এ সময় আদালত তার পর্যবেক্ষণে বলেন, প্রতিহিংসার মাধ্যমে খালেদা জিয়ার সম্মানহানি করা হয়েছে। বেগম খালেদা জিয়ার কেস প্রাথমিক ইনিশিয়াল স্টেজেই কোয়াশ হয়ে যাওয়া উচিত। এ মামলায় খালেদা জিয়া সহ অন্যদের বিরুদ্ধে কোনো ধরনের দুর্নীতির প্রমাণ পায়নি বলেও জানান দুদকের আইনজীবী আসিফ হাসান। কোনো মিসঅ্যাপ্রোপ্রিয়েশন বা কনভার্ট বা আইনের ব্যত্যয় ঘটে এমন কোনো কাজ কিন্তু করেন নাই। ওনাকে টাকাটা দেওয়া হয়েছিল ট্রাস্ট গঠনের জন্য, এতিমদের ট্রাস্ট গঠনের জন্য। উনি আলটিমেটলি এই টাকাটা এতিমদের ট্রাস্টেই দিয়ে দিল। সাজা হয়েছিল যে 409-এ। সেখানে মূল কথাটি, প্রথম কথা ইন্ট্রাস্টমেন্ট থাকতে হবে, সেকেন্ড কথা মিসঅ্যাপ্রোপ্রিয়েশন থাকতে হবে, থার্ড কথা কনভার্সন থাকতে হবে, ফোর্থ কথা আইনের ব্যত্যয় ঘটায় কিছু বলতে হবে। এর কোনোটাই হয়নি। আলটিমেটলি এইসব সমস্ত কিছু এবং ল ফ্যাক্ট সব কিছু বিবেচনা করে অনারেবল অ্যাপিলেট ডিভিশন আজকে ক্রিমিনাল আপিলটা সবগুলো ক্রিমিনাল আপিলই অ্যালাউ করেছে এবং নন অ্যাপিলিং যারা আছে তাদেরকেও খালাস দিয়েছে। কারণ হচ্ছে যে এটা ম্যালিশিয়াস প্রসিকিউশন করছে, এই কারণে। কারণ এটা কোনো মামলায় হয় না, ম্যালিশিয়াস প্রসিকিউশন। খালেদা জিয়ার আইনজীবীরা জানান, অসৎ উদ্দেশ্য হাসিল করতে রায়কে প্রভাবিত করা হয়েছে। যে মামলার মধ্যে কোনো কিছুই ছিল না, সেই মামলায় হাইকোর্ট বিভাগ 5 বছর থেকে 10 বছর করেছে। এটা খুবই দুঃখজনক। অর্থাৎ বিচার ব্যবস্থা বলে কিছু ছিল না। ফ্যাসিস্ট সরকার যা বলতো সেভাবেই এই জাজমেন্ট হতো এবং বেগম খালেদা জিয়া এবং অন্যান্যদের বিরুদ্ধে সেরকম জাজমেন্টই এখানে হয়েছে। এই মামলাটা ছিল শেখ হাসিনা ওয়াজেদের ব্যক্তিগত জিঘাংসা এবং প্রতিহিংসা এবং রাজনৈতিকভাবে বেগম খালেদা জিয়া এবং তার পরিবারকে খাটো করার জন্য, নিশ্চিহ্ন করার জন্য রাজনৈতিক চিন্তা চেতনায় এই মামলাটা দায়ের করা হয়েছিল। তিনি যখন বিচারিক আদালতে 5 বছর, হাইকোর্টে আরও 5 বছর বাড়িয়ে 10 বছরের সাজা দেওয়া হয়েছিল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। সবশেষ সর্বোচ্চ আদালতে বেগম খালেদা জিয়া সহ সকল আসামিদের খালাসের মধ্য দিয়ে শেষ হলো জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার আপিল শুনানি। আর এর মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে এমনটি ধারণা সংশ্লিষ্টদের। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। খালেদা জিয়ার চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেটেম জাহিদ হোসেন মঙ্গলবার বলেছেন, সব টেস্টের রিপোর্ট পাবার পর প্রয়োজনে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকরা লন্ডনে আসবেন। বয়স ও সার্বিক শারীরিক পরিস্থিতি বিবেচনায় তারা লিভার ট্রান্সপ্ল্যান্টের বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলেও ব্রিফিংকালে জানিয়েছেন তিনি। লন্ডনের বিশেষায়িত প্রাইভেট হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকের সামনে সাংবাদিকদের সাথে চিকিৎসার সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি। এ সময় যুক্তরাজ্য বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। ওনার পরীক্ষা নিরীক্ষা সত্যিকার অর্থে চলছে এবং আজকেও হবে, কালকেও হবে, পরশুও হবে। ওনার সুচিকিৎসার জন্য এখানে উনি এসছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। এবং আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে এবং দেশের বাইরেও ওনার পরিবার এবং ওনার পক্ষ থেকে আমরা দোয়া চাই। আগামী সোমবার 3 দিনের সফরে চীনে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সফরে অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক অনেক বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন তিনি। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। তিনি বলেন, চীন থেকে নেওয়া বিভিন্ন দিনের সুদ কমানো ও মেয়াদ বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে। চীন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র সহ সব দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক সরকার কেন্দ্রিক নয় উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, দীর্ঘমেয়াদী সম্পর্ক পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে। অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন থাকবে এমন পরিকল্পনা নেই জানিয়ে তিনি বলেন, তিস্তা নিয়ে কাজ করতে চীনের আগ্রহের বিষয়েও আলোচনা হবে। অবস্থানটা হচ্ছে এরকম যে এটার যে আপনার গাইডিং যে এমওইউটা সেটার মেয়াদ শেষ হয়ে গেছে, সেটা আমরা রিনিউ করব। এটা হলো প্রথম কাজ, রিনিউ করবো আমরা। রিনিউ করবো, তারপরে স্পেসিফিক প্রজেক্টের ব্যাপারে তো আরও অনেক ডিটেলস আলোচনা লাগবে। তবে বাংলাদেশ অবশ্যই তার নিজের স্বার্থে সিদ্ধান্ত নেবে, এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন। সীমান্ত একটি মীমাংসিত বিষয়।
তাই কাঁটাতারের বেড়া নির্মাণের প্রয়োজন হলে বাংলাদেশের সাথে ভারতের আলোচনা করা উচিত বলে মনে করেন রাজনীতিবিদরা। তাদের মতে কোনো ধরনের আলাপ আলোচনা ছাড়াই আধিপত্য বিস্তার করে কাঁটাতারের বেড়া নির্মাণ অব্যাহত রাখলে মেনে নেবে না বাংলাদেশের জনগণ। ইউসুফ আলীর বিশেষ রিপোর্ট। সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন জেলার সীমান্ত এলাকায় ভারত কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে। একতরফাভাবে ভারতের স্বেচ্ছাচারী আচরণের প্রতিবাদ জানাতে ফুঁসে ওঠে স্থানীয় বাসিন্দা ও বিজিবির সদস্যরা। মীমাংসিত বিষয় নিয়ে একগুঁয়েমি করে উত্তেজনা না ছড়াতে ভারতের প্রতি আহ্বান জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সীমান্তে যে কোনো গুরুত্বপূর্ণ ব্যবস্থা নেওয়ার আগে দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে আলোচনা হওয়া দরকার। আমরা দুইটা পৃথক দেশ, আমরা পরস্পর সৌহার্দ্যপূর্ণভাবে চলবো এবং যার যার ন্যায্যতার ভিত্তিতে আমরা চলব। কেউ কারোর উপরে আধিপত্য বিস্তার করবে না, এটাই তো স্বাভাবিক চাওয়া দুই দেশের সাধারণ জনগণের। কিন্তু আমরা দেখি এই সংকটগুলো হয় শাসক গোষ্ঠীর কারণে, কারণ শাসক গোষ্ঠী কোন ধরনের নীতি নিচ্ছে তার উপরে নির্ভর করে সংকটগুলো তৈরি হয়। আধিপত্যবাদের যারা দোসর আওয়ামী লীগ, তারা মূলত তাদের আশকারাটা দিয়েছে এবং তারাও মনে করেছিল যে এরকম একটা রাষ্ট্রের আনুকূল্য নিয়ে আমরা এই দেশের জনগণের আমার দরকার হবে। সম্মান মর্যাদার সাথে দেখেই ভারত, আমি মনে করি যে তারা স্টেট টু স্টেট সম্পর্কটাকে পর্যালোচনা করবে। তারা বলেন, আলোচনা ছাড়া ভারত সীমান্তে স্বার্থান্বেষী সিদ্ধান্ত নিলে মেনে নেবে না বাংলাদেশের জনগণ। এইটা তো সবচেয়ে খুশির খবর হতো যে আমাদের যার যার সীমানা আলাদা, কিন্তু কাঁটাতার দেওয়া দরকার কেন হবে? এটা না দিলেই ভালো হতো। কিন্তু তারপরও আমরা মনে করি যদি কখনো এইটা কেউ মনে করে তাহলে সেইটা পারস্পরিক আলোচনার ভিত্তিতে এবং আন্তর্জাতিক রীতিনীতি উপেক্ষা না করেই করতে হবে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখি যে সেইগুলো উপেক্ষা করে করা হচ্ছে বলে অভিযোগ আছে। তবে আমি আশা করব যে ভারত সেই জায়গা থেকে বিরত থাকবে এবং পরস্পর আলোচনার ভিত্তিতেই এই সমাজের কাজটা তারা করবে। বাংলাদেশও তার জায়গা থেকে সতর্ক থেকে তার স্বাধীনতা সার্বভৌমত্বের অস্তিত্ব এটাকে বহাল রাখা, শুধু না, এটাকে আরো মজবুত করার জন্য বাংলাদেশের একজন সাধারণ নাগরিকও আপনি তার সমস্ত জীবন বাজি রেখে সেই ভূমিকা পালন করবেন। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। আমাদের উপরে চাপিয়ে দেয়া। এবার মাই টিভি বিশেষ। নির্ধারিত ভাড়া না থাকায় চাহিদা ও সার্বিক পরিস্থিতির উপর ভিত্তি করে বাড়ানো হয় বিমানের টিকিটের দাম। বর্তমানে দেশের 4টি সহ বেশ কয়েকটি বিদেশি সংস্থা তাদের ফ্লাইট পরিচালনা করে বাংলাদেশে। বিভিন্ন কারণে বিদেশি সংস্থা তাদের পরিষেবা বন্ধ সহ সীমিত করেছে ফ্লাইট সংখ্যা। সব মিলিয়ে সারা বছরই লেগে থাকে সংকট, আর এই সংকটকে কাজে লাগিয়ে দিন দিন বেড়েই চলেছে বিমানের ভাড়া, আর এতে বিমান ভ্রমণ ব্যয় বেড়ে যাচ্ছে মাত্রাতিরিক্ত। বিপাকে পড়েছেন প্রবাসগামী কর্মীরাও। বিস্তারিত এস এম তানবীরের রিপোর্টে। গেল বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর অভ্যন্তরীণ ফ্লাইটের টিকিটের আবগারি শুল্ক 500 টাকা থেকে বাড়িয়ে 700 টাকা, সার্ক দেশগুলোয় 500 টাকা থেকে বাড়িয়ে 1000 টাকা, এশিয়ার অন্যান্য দেশের ক্ষেত্রে 2000 টাকা থেকে বাড়িয়ে 2500 টাকা এবং ইউরোপ ও আমেরিকার টিকিটের উপর আবগারি শুল্ক 3000 টাকা থেকে বাড়িয়ে 4000 টাকা করেছে। তবে শুল্ক বাড়ানোয় তা যাত্রীদের উপর তেমন প্রভাব ফেলবে না বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। হাই এক সময় থাকতেছে, লো থাকতেছে, ডিমান্ডের উপরেও ডিপেন্ড করে। যখন দেখা যাচ্ছে যে ডিমান্ড বেশি, প্যাসেঞ্জার বেশি, তখন বেড়ে যাচ্ছে। যখন দেখা যাচ্ছে না আমার সেলটা হচ্ছে না, সিট খালি যাচ্ছে, তখন কিন্তু কমেও ছেড়ে দিচ্ছে বিমান। এখন যারা যায়, ট্রাভেল করে, তারা তো ধরেন কেউ বাধ্য হয়ে করে, কেউ বেড়াতে যায়, খুব একটা প্রভাব পড়ে না। এটা তো নিত্য প্রয়োজনীয় জিনিস কিছু না। যাত্রীদের অভিযোগ, আগের তুলনায় দ্বিগুণ ভাড়া দিয়েও অনেক সময় পাওয়া যায় না টিকিট। দেখেন, আপনারা বাংলাদেশ বিমানে যান, আপনারা দেখবেন যে সবগুলো সিট ফাঁকা, কিন্তু আপনি ফিজিক্যালি গেলে আপনি টিকিট পাচ্ছেন না। একটা কৃত্রিম সংকট তৈরি করে এরা একটা দাম বাড়াচ্ছে। মূল্য অনেক বেশি হয়ে গেছে। আগে তো কম টাকায় যাইতে পারতাম, এখন আমাদের জন্য অনেক কষ্ট হয়ে গেছে। 40,000 টাকা দিয়ে আগে কাটতাম, এখন 70,000 80,000 তাও পাওয়া যাচ্ছে না। বাংলাদেশ ট্রাভেল এজেন্টদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্ট অব বাংলাদেশ আটাপ সভাপতি ভাড়া বৃদ্ধির কারণগুলো তুলে ধরে দায়ী করেন মূলত সিন্ডিকেটকে। একটা যাত্রী টিকিট করার জন্য তার নাম লাগবে, পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে, ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স লাগবে, সেগুলোর কিচ্ছুই এখানে দেখা হয় না। ফ্লাইটের 24 ঘন্টা আগে নামটা ইনক্লুড করা হয়।
এইভাবে ব্ল্যাঙ্ক টিকিটগুলো দিয়ে দিয়ে কিন্তু একটি কৃত্রিম ক্রাইসিসও তৈরি হয়। 40,000 টাকার টিকিট 80,000 হয়ে গিয়েছে, সেইটাই দিতে মানুষজন বাধ্য হচ্ছে। সেখানে 500 টাকা দাম বাড়ছে, ট্যাক্স বাড়ছে, সেইটার জন্য প্যাসেঞ্জারের কিন্তু তেমন একটা চাপ নাই। বড় চাপটাই হচ্ছে এয়ারলাইন্স টিকিটের দামগুলো বাড়িয়ে দিয়েছে। এই চাপটাকে আগে মিটিগেট করতে হবে। সিন্ডিকেট সহ কারসাজি রোধ করা না গেলে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাবে না বিমানের ভাড়া। সেজন্য দরকার নিয়মিত মনিটরিংয়ের। SM তানবীর, মাইটিভি, ঢাকা। জুলাই আগস্টের আন্দোলনে যেসব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বাড়াবাড়ি করেছে, গুলি করেছে, তাদের সবাইকে ধরা হচ্ছে। তদন্ত করে আরও ধরা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার খিলগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, আন্দোলনের ফুটেজ দেখে অনেক পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে, কি ছাড় দেওয়া হয়। আগে সকালে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আনসার সদর দপ্তরের গার্ড অফ অনার দেওয়া হয়। যাদের ধরেন ওই ফুটেজ আছে আছে তাদের কিন্তু ধরার চেষ্টা করা হচ্ছে, ডেইলি কিন্তু তাদের 2-1 করে ধরা পড়তেছে। আপনারা হয়তো জানেন যে মতিউর যে ছাগল সেও কিন্তু ধরা পড়ছে, তারও কিন্তু এতদিন ধরা যায় না। মানে যে আসে না কেন সবারই কিন্তু আইনের আওতায় আনা হবে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির সামনে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে সাংবাদিক সহ 8 জন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। দুপুরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সকাল থেকে এনসিটিবির সামনে অবস্থান নেয় স্টুডেন্ট ফর সভারেন্টি নামের একটি সংগঠনের শিক্ষার্থীরা। পরে এনসিটিবির সামনে পাহাড়ি জনগোষ্ঠীর বেশ কিছু শিক্ষার্থীরা মিছিল নিয়ে এনসিটিবির সামনে এলে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে বেলা 12টার দিকে পাহাড়ি শিক্ষার্থীদের সঙ্গে স্টুডেন্ট ফর সভারেন্টির ব্যানারে থাকা শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে। এই ঘটনায় সাংবাদিক সহ অন্তত 8 জন আহত হয়েছেন। দ্বিতীয় সপ্তাহে এসে জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 29তম আসর। দর্শনার্থী ও ক্রেতাদের ভিড় বাড়ছে। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ভিড় আরও বেড়েছে। স্টলে স্টলে চলছে হরেক রকমের অফার। প্রতিনিধি মকবুল হোসেনের পাঠানো তথ্যচিত্রে আবু সাইদ উপর রিপোর্ট। নতুন বছরের প্রথম দিন শুরু হয় বাণিজ্য মেলার 29তম আসর। ছুটির দিন ব্যতীত প্রথম দিকে মেলায় দর্শনার্থীদের তেমন একটা দেখা না গেলেও মেলার 15 দিনে দর্শনার্থী ও ক্রেতাদের ভিড় বেশ লক্ষণীয়। মেলা ঘুরে দেখা গেছে সকাল থেকে ক্রেতা দর্শনার্থীকে প্রবেশ করতে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ভিড় আরও বাড়তেই থাকে। আমাদের এখানে অলমোস্ট সব কিছু বিদেশি, সেই হিসেবে আমরা মোটামুটি ভালো কাস্টমারের চাপ পাচ্ছি। ইনশাল্লাহ মোটামুটি ভালো বেচা কিনে হইবে আশা করি সামনের থেকে, এবং সব জিনিসে পাওয়া যায় তুর্কির এখানে গেলে। হালকা পাতলা 1000-2000 জিনিস আছে, দামি প্রাইস যেগুলো সেগুলো যাচ্ছে না। কিন্তু আমাদের ছালের যে দাম অনুযায়ী আমরা 200-300 টাকা কমে বলতেছি, কিন্তু তারপর ক্রেতা নিচ্ছে না এটা। তবে সব স্টলে মিলছে কার্পেট, চাদর, জুতা, আচার সহ বাহারি রকমের দেশি বিদেশি পণ্য। এসব পণ্যে ক্রেতা দর্শনার্থীদের আকৃষ্ট করতে নানা রকম ছাড় দেওয়া হচ্ছে। অবশ্য ছাড়ের পরও পণ্যের দাম বেশি বলে অভিযোগ ক্রেতাদের। যেটাই করছি সেটাই অনেক এক্সট্রিম, মানে গতবার যে প্রাইস ছিল তার থেকে ডাবল। আমার মনে হচ্ছে দাম অনুযায়ী একটু বেশি চাচ্ছে, কারণ আর একটু কম হলে ভালো হতো, কারণ ঢাকার ভিতরে আমরা এই সমস্ত জিনিস দেখতে পাই। তুলনামূলক এখানে দামটা যেটা দেখা আছে, এখানে 60টা বাতির দাম হচ্ছে গিয়ে আপনার স্ট্যান্ড সহকারে 45,000 টাকা, যেটা আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি। আবার অনেক ক্রেতাই বলছেন বিদেশি পণ্যের দাম অনেকটাই বেশি। মেলায় এবার প্রথমবারের মতো অনলাইনে বিভিন্ন ক্যাটাগরির স্টল বা প্যাভিলিয়ন স্পেস বরাদ্দ দেওয়া হয়েছে। শিশুদের নির্মল চিত্ত বিনোদনের জন্য মেলায় রয়েছে শিশু পার্কও। ফরেন যে স্টলগুলো আছে মূলত আজকে সেগুলো ঘুরে দেখব। তারা অনেক ডিসকাউন্টের চমকপ্রদ অফার দিচ্ছে। ইরানি, তুর্কিশ এবং আরও বিভিন্ন দেশের কার্পেট পাওয়া যাচ্ছে। বাসার জন্য একটা কার্পেটের জন্য আসছি। আমাদের বাংলাদেশের তুলনায় বাইরের প্রোডাক্ট একটু বেশি ভালো আমার মনে হয়, আর সেই তুলনায় আর কি বলতেছি। Allah give a rizq to us. We don't have care for this. We bring the good products, inshallah. Allah help us. We don't care for this, the people come or not come. Allah help us. বাণিজ্য মেলার প্রতিটি স্টলে স্টলে হরেক রকমের অফার আর ব্যবসায়ীদের হাঁকডাকে মুখর এবারের বাণিজ্য মেলা। বিভিন্ন ক্যাটাগরির 362টি প্যাভিলিয়ন ও স্টল বসানো হয়েছে। আবু সেদপু, মাইটিভি। এবার অর্থ বাণিজ্য সংবাদ।
এসএমসির 50 বছর পূর্তি উপলক্ষে সপ্তাহব্যাপী এক বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করেছে এসএমসি প্রধান কার্যালয় বুধবার আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে এই সময় উপস্থিত ছিলেন এসএমসি এবং এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের চেয়ারম্যান ওয়ালিউল ইসলাম, এসএমসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তসলিম উদ্দিন খান এবং এসএমসি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফ নাসির উদ্দিন সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এই সময় প্রতিষ্ঠানটির কর্ণধাররা বলেন, দীর্ঘ 50 বছর ধরে সাফল্যের সাথে কাজ করে আসছে প্রতিষ্ঠানটি, সহায়তা করছে স্বাস্থ্য খাতকেও। এই সময় বক্তারা বলেন, টেকসই জনস্বাস্থ্য কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে এসএমসি বিভিন্ন ধরনের পণ্য সুনামের সাথে বাজারজাত করে কয়েক যুগ ধরে। অনুষ্ঠান শেষে লোগো উন্মোচন করা হয়। ইউএসআইডির আর্থিক সহায়তায় বাংলাদেশ সরকার এবং যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা পপুলেশন সার্ভিসেস ইন্টারন্যাশনালের যৌথ উদ্যোগে 1975 সালে ফ্যামিলি প্ল্যানিং সোশ্যাল মার্কেটিং প্রজেক্ট যাত্রা শুরু করে। 1990 সালের এপ্রিল মাসে প্রতিষ্ঠিত হয় সোশ্যাল মার্কেটিং কোম্পানি। পরবর্তীতে এসএমসি 2014 সালে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড নামে একটি সহযোগী প্রতিষ্ঠান গড়ে তোলে, যার মূল লক্ষ্য হচ্ছে লাভজনক কার্যক্রম পরিচালনার মাধ্যমে অর্জিত লভ্যাংশ বিভিন্ন জনস্বাস্থ্য কর্মসূচিতে বিনিয়োগ করা। প্রবাসী সংবাদ। মালয়েশিয়ায় মজুরির টাকা চাওয়ায় এক বাংলাদেশি শ্রমিককে পিটিয়েছে অপর এক বাংলাদেশি ঠিকাদার। এ ঘটনার অভিযোগে পুলিশের কাছে অভিযোগ করলে মালয়েশিয়ার বালাই থানা পুলিশ সাব কন্ট্রাক্টর সিদ্দিক মিয়াকে গ্রেফতার করেছে। মালয়েশিয়ার প্রতিনিধি শাফুল মামুন জানিয়েছেন, কুয়ালালামপুরে একটি কনস্ট্রাকশন প্রজেক্টে কাজ করতেন নির্মাণ শ্রমিক। মাস শেষে সাব কন্ট্রাক্টর সিদ্দিক মিয়ার কাছে মজুরির টাকা চাইলে তাকে বেতন না দিয়ে মারধর করে প্রকল্প থেকে বের করে দেন। এ বিষয়ে পুলিশের কাছে আওলাদ মিয়া অভিযোগ করলে পুলিশ সিদ্দিক মিয়া নামের ঠিকাদারকে গ্রেফতার করে। একই সঙ্গে পুলিশের কাছে অন্য শ্রমিকরাও পারিশ্রমিক সময় মতো না দেওয়ার অভিযোগ করেছেন। তারা এই বিষয়টা নিয়ে দেখবে এবং আশা করি এটা সেটেল হয়ে যাবে ইনশাল্লাহ। সে এখানে বেতন নিতে আসছে কিন্তু তাকে ধরে মারা হয়েছে। আমরা অলরেডি পুলিশ রিপোর্ট করছি। কিভাবে তার স্যালারিটা যদি লিগাল হয়, লিগাল ডকুমেন্টস নিয়ে আমরা এখানে আসছি জাস্টিফাই করে এখানে বসের সঙ্গে সিকিউরিটির সঙ্গে কথা বলার জন্য। কুয়েতের নতুন আবাসন আইন লঙ্ঘনের জন্য জরিমানার বিধান অনুযায়ী এবার এই জরিমানা সর্বোচ্চ 600 কুয়েতি দিনার থেকে বাড়িয়ে দ্বিগুণ করা হচ্ছে। কুয়েত প্রতিনিধি আলামিন রানা জানিয়েছেন, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ দিয়ে 2024 সালে আবাসন আইন লঙ্ঘন সহ বিভিন্ন অপরাধে জড়িত থানায় গ্রেফতার 35,000 প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এদিকে দেশটিতে যারা কাজের ভিসা নিয়ে আসেন কিন্তু নির্ধারিত সময় ভিসা নবায়নে ব্যর্থ হন, তাদের প্রথম মাসে দৈনিক 2 দিনার এবং পরবর্তী মাস থেকে প্রতিদিন 4 দিনার জরিমানা করা হবে, যারা সর্বোচ্চ মাত্রা 1200 কুয়েতি দিনার পর্যন্ত। এছাড়া পারিবারিক ভিসা, ব্যবসায়িক ভিসা, ভ্রমণ ভিসা এবং একইভাবে সব ধরনের ভিজিট ভিসা লঙ্ঘনকারীদের জন্য মেয়াদের অতিরিক্ত প্রতিদিন 10 দিনার করে জরিমানা সহ নতুন আইনের অধীনে সর্বোচ্চ 2000 দিনার পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। সৌদি আরবের সাথে বাংলাদেশের 2025 সালের হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রোববার সৌদি আরবের জেদ্দায় এই দ্বিপক্ষীয় চুক্তি সম্পাদিত হয়। বাংলাদেশের পক্ষে ধর্ম উপদেষ্টা ডক্টর আফাবুল খালিদ হোসেন এবং সৌদি আরবের পক্ষে সেদেশের হজ ও ওমরা মন্ত্রী তৌফিক বিন ফাউজান আল রাবিয়া হজ চুক্তিতে স্বাক্ষর করেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। সৌদি আরবের মক্কা প্রতিনিধি এম সাইফুল ইসলাম জানিয়েছেন, চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা বাংলাদেশের সার্বিক হজ ব্যবস্থাপনার অগ্রগতি নিয়ে সৌদি হজ ও ওমরা মন্ত্রীর সাথে আলোচনা করেছেন। এ সময় ধর্ম উপদেষ্টা বাংলাদেশি হজ এজেন্সির প্রতি সর্বনিম্ন হজযাত্রীর কোটা 1000 হতে কমানোর বিষয়টি পুনর্বিবেচনার জন্য সৌদি হজ ও ওমরা মন্ত্রীকে অনুরোধ করেছেন, কিন্তু সৌদি হজ ও ওমরা মন্ত্রী এজেন্সির প্রতি সর্বনিম্ন হজযাত্রীর কোটা 1000-ই বহাল রেখেছেন। সৌদি আরবের দাম্মাম আল জুবাইলে প্রবাসীদের বাড়ি ফেরা সহজ করার লক্ষ্যে বিভিন্ন দেশের ট্যুরিস্ট ভিসার আবেদন, টিকিটিং সহ যাবতীয় অনলাইন সেবা দেওয়ার লক্ষ্যে যাত্রা শুরু করেছে বাংলাদেশি প্রতিষ্ঠান হাসান ট্রাভেল অ্যান্ড ট্যুরস। দাম্মাম থেকে প্রতিনিধি রাহুল পারভেজ জানিয়েছেন, শুরুতে ফিতাকে যে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন স্বত্বাধিকারী মোহাম্মদ হাসান আক্তার। হানিস সরকার উজ্জ্বলের সঞ্চালনের প্রধান অতিথি ছিলেন দাম্মাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রিজিওনাল ম্যানেজার নাজমুল কবির খান। বিশেষ অতিথি ছিলেন ওমর ফারুক, সাদিকুর রহমান সাদিক, জসিম উদ্দিন শামীম, মাহবুব মোল্লা সোহাগ, মোহাম্মদ আলামিন সহ আরও অনেকে। এই প্রতিষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীরা ভিসা ও টিকিট ছাড়াও সব ধরনের অনলাইন সেবা গ্রহণ করতে পারবেন।